আমার প্রিয় সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে চলে এলাম পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে, তোমাদের পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাই দেখে নাও এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো তোমার পড়া রয়েছে কিনা। সম্পূর্ণ প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করেছি, তাই কোথাও প্রশ্নের উত্তর খুঁজতে হবে না, জাস্ট তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, তাহলেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং খুব সহজে তোমরা পড়ে নিতে পারবে। পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে 50 নম্বরের, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রে 1-এর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 12টি নির্বাচনধর্মী প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, কোনটি অস্বচ্ছ মাধ্যমের উদাহরণ? উত্তর হবে এখানে থাকা লোহা। দ্বিতীয় প্রশ্ন, ছায়ার আংশিক আলোকিত অঞ্চলকে বলা হয়? উত্তর হবে উপচ্ছায়া। নেক্সট 1.3-এর প্রশ্ন, সূচি ছিদ্র ক্যামেরার সাহায্যে দেখা যায়? উত্তর হবে প্রতিকৃতি। 1.4-এর প্রশ্ন, নাইক্রোম তার থাকে? উত্তর হবে ইলেকট্রিক ইস্ত্রিতে। এরপর 1.5-এর প্রশ্ন, উদ্ভিদ দেহাবশেষ মাটির তলায় কোটি কোটি বছর ধরে চাপা পড়ে তৈরি হয়? উত্তর হবে কয়লা। 1.6-এর প্রশ্ন, কোনো আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে আগের পথেই প্রতিফলিত হলে প্রতিফলন কোণ? উত্তর হবে 0 ডিগ্রি। এরপর 1.7-এর প্রশ্ন, কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটি হলো? উত্তর হবে পর্ব। 1.8-এর প্রশ্ন, চৌম্বক আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হলো? উত্তর হবে আবেশ। এরপর 1.9-এর প্রশ্ন, প্রাকৃতিক চুম্বক হলো? উত্তর হবে লোডস্টোন। 1.10-এর প্রশ্ন, বায়ু তড়িতের? উত্তর হবে কুপরিবাহী। এরপর 1.11-এর প্রশ্ন, কাণ্ড আকর্ষ দেখা যায় এমন একটি উদ্ভিদ হলো? উত্তর হবে কুমড়ো। নেক্সট 1.12-এর প্রশ্ন, একটি পরিবেশ বান্ধব শক্তির উৎস হলো? উত্তর হবে সৌরশক্তি। এরপর প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে, 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, আলোর একটি প্রধান ধর্ম লেখো। উত্তর হবে আলোর একটি প্রধান ধর্ম হলো আলো সরল রেখায় চলে। দ্বিতীয় প্রশ্ন, কোন ক্ষেত্রে প্রচ্ছায়া ও উপচ্ছায়া এই দুটিই উপস্থিত থাকে? উত্তর হবে বিস্তৃত আলোক উৎসের ক্ষেত্রে। নেক্সট 2.3-এর প্রশ্ন, ইলেকট্রিক কলিং বেলে কোন জাতীয় চুম্বক ব্যবহৃত হয়? উত্তর হবে ইলেকট্রিক কলিং বেলে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। 2.4-এর প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বে যে তারটি জ্বলে তার নাম কি? উত্তর হবে বৈদ্যুতিক বাল্বে যে তারটি জ্বলে তার নাম? উত্তর হবে ফিলামেন্ট। নেক্সট 2.5-এর প্রশ্ন, সূচি ছিদ্র ক্যামেরার বস্তুর উল্টো প্রতিকৃতি গঠন করে, এর দ্বারা কি প্রমাণিত হয়? উত্তর হবে সূচি ছিদ্র ক্যামেরা বস্তুর উল্টো প্রতিকৃতি গঠন করে, এর দ্বারা প্রমাণিত হয় যে আলো সরল রেখায় চলে। 2.6-এর প্রশ্ন, পর্ব মধ্য কাকে বলে? উত্তর হবে উদ্ভিদের দুটি পর্বের মধ্যবর্তী স্থানকে পর্ব মধ্য বলে। এরপর 2.7-এর প্রশ্ন, বৈদ্যুতিক ইস্ত্রিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হবে বৈদ্যুতিক ইস্ত্রিতে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। 2.8-এর প্রশ্ন, সমতল দর্পণে কী ধরনের প্রতিফলন হয়? উত্তর হবে নিয়মিত প্রতিফলন। 2.9-এর প্রশ্ন, কোবাল্ট হলো ড্যাশ পদার্থ? উত্তর হবে চৌম্বক। এরপর 2.10-এর প্রশ্ন, দুটি অফুরন্ত শক্তির নাম লেখো। উত্তর হবে সৌরশক্তি ও বায়ু শক্তি। নেক্সট প্রশ্নপত্রে 3-এর দাগ বলা হচ্ছে একটি বা দুটি বাক্যের নিচের দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে 2 মানের প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, টোটাল 4 নম্বর। প্রথম প্রশ্ন, অপ্রব বস্তু কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে যেসব বস্তুর নিজস্ব আলো নেই, অর্থাৎ নিজেরা আলো নির্গত করে না, তাদের অপ্রব বস্তু বলে। উদাহরণ ঘরবাড়ি, গাছপালা, চেয়ার, টেবিল ইত্যাদি। দ্বিতীয় প্রশ্ন, স্বচ্ছ মাধ্যম কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে যে মাধ্যমের মধ্য দিয়ে আলো সহজেই চলাচল করতে পারে তাকে স্বচ্ছ মাধ্যম বলে। উদাহরণ কাঁচ, জল, বায়ু প্রভৃতি হলো স্বচ্ছ মাধ্যম। এরপর 3 নম্বর প্রশ্ন, আপতিত আলোকরশ্মি ও প্রতিফলিত আলোকরশ্মি কাকে বলে? উত্তর হবে যে পথে আলো এসে কোনো প্রতিফলকের ওপর পড়ে তাকে আপতিত আলোকরশ্মি বলে, এবং প্রতিফলনের পর আলো যে পথে ফিরে যায় তাকে প্রতিফলিত আলোকরশ্মি বলে।
নেক্সট 3.4 প্রশ্ন, আলোর প্রতিসরণ কাকে বলে? উত্তর হবে, আলোকরশ্মি কোনো মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে যখন অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে তখন ওর গতির অভিমুখের পরিবর্তন ঘটে। দুটি মাধ্যমের বিভেদ তলে আলোকরশ্মির গতির অভিমুখ পরিবর্তনের এরূপ ঘটনাকে আলোর প্রতিসরণ বলা হয়। নেক্সট প্রশ্নপত্রে 4 দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3 মানের প্রশ্ন রয়েছে, মোট 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 24 নম্বর রয়েছে। এখানে 3 মার্কের প্রশ্নেরও উত্তর আমরা করে দিয়েছি, এখানে দেখে নাও প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, প্রাকৃতিক চুম্বক কি? চুম্বকের বিভিন্ন ধর্মগুলি লেখো। উত্তর হবে, প্রাকৃতিক চুম্বক হলো এক ধরনের পাথর যা লোহাকে আকর্ষণ করে। এই পাথরের নাম হলো ম্যাগনেটাইট। চুম্বকের বিভিন্ন ধর্ম হলো আকর্ষণ ধর্ম, দিক নির্দেশক ধর্ম, আবেশী ধর্ম, সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে ও বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। আগের আবেশ ও পরে আকর্ষণ হয়। চুম্বকের সর্বদা দুটি বিপরীত মেরু থাকে, একক মেরুর অস্তিত্ব নেই। এরপর দ্বিতীয় প্রশ্ন, গাছের পাতার গুরুত্বপূর্ণ কাজগুলি উল্লেখ করো। উত্তর হবে, পাতার গুরুত্বপূর্ণ কাজগুলি হলো, প্রথম, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করা, দ্বিতীয়, বাষ্পমোচন প্রক্রিয়ায় উদ্ভিদ দেহের অতিরিক্ত জল বের করে দেওয়া, তৃতীয়, গ্যাসীয় আদান প্রদান ঘটানো এবং বর্জ্য পদার্থ ত্যাগ করা। এছাড়াও পাতা বিশেষ কতগুলি কাজ করে থাকে, সেগুলি হলো আত্মরক্ষা, আরোহণ, বংশবিস্তার, খাদ্য সংগ্রহ, জল সঞ্চয় এবং খাদ্য সঞ্চয়। এর পরের প্রশ্ন, পরিযায়ী পাখি কচ্ছপ এরা কীভাবে সঠিক পথ অনুসরণ করে চলে? উত্তর হবে, পৃথিবীর চৌম্বক বলরেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত। পরিযায়ী পাখি ও কচ্ছপরা এই চুম্বক বলরেখাকে অনুসরণ করে। অধিক শীতলযুক্ত স্থান থেকে তুলনামূলক কম শীতযুক্ত স্থানে পাড়ি দেয় এবং শীতের প্রকোপ কমলে একইভাবে উৎস স্থানে ফিরে আসে। এরপর 4.4 প্রশ্ন, মুক্ত বর্তনী ও বদ্ধ বর্তনী কাকে বলে? সুইচের কোন অবস্থায় একটি বর্তনী বদ্ধ হয়? উত্তর হবে, বর্তনীর কোনো অংশ ছিন্ন হয়ে গেলে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না। স্পেলিং একটু মিস্টেক রয়েছে, দেখে নাও। এই ধরনের বর্তনীকে মুক্ত বর্তনী বলে, কিন্তু কোনো বর্তনীর কোথাও ছিন্ন না থাকলে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে। এই ধরনের বর্তনীকে বদ্ধ বর্তনী বলে। কোনো বর্তনীতে সুইচ অন অবস্থায় থাকলে সেটি বদ্ধ বর্তনী হয়। এরপর 4.5 প্রশ্ন, বায়োগ্যাস বা জৈব গ্যাস কাকে বলে? এই গ্যাস কি কাজে ব্যবহৃত হয়? উত্তর হবে, জৈব গ্যাস বা বায়োগ্যাস শাকসবজির খোসা, ফলের খোসা ও ছিবড়ে, কচুরিপানা, গৃহপালিত পশু ও পাখির মল প্রভৃতি জৈব আবর্জনা থেকে জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটায় যে দাহ্য গ্যাস উৎপন্ন করা যায় তাকে বায়োগ্যাস বা জৈব গ্যাস বলে। ব্যবহার, প্রধানত রান্নার কাজে ব্যবহৃত হয়। এই গ্যাস বাতি জ্বালানোর কাজে ব্যবহৃত হয়। বর্তমানে এই গ্যাস বিদ্যুৎ উৎপাদনের কাজেও ব্যবহৃত হয়। এরপর 4.6 প্রশ্ন, তড়িৎ প্রবাহের তাপীয় ফল বলতে কি বোঝায়? দৈনন্দিন জীবনে এর প্রয়োগ লেখো। উত্তর হবে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীটি উত্তপ্ত হয়ে ওঠে, অর্থাৎ পরিবাহীতে তাপ উৎপন্ন হয়। একে পরিবাহী তড়িৎ প্রবাহের তাপীয় ফল বলে। এই ধর্মকে কাজে লাগিয়ে বৈদ্যুতিক বাল্ব, বৈদ্যুতিক ইস্ত্রি ইত্যাদি তৈরি করা হয়েছে, যা দৈনন্দিন জীবনে কাজে লাগে। এরপর 4.7 প্রশ্ন, পরিবেশ বান্ধব শক্তি হিসাবে বায়ুশক্তির ব্যবহার সুবিধাগুলি লেখো। উত্তর হবে, বায়ুশক্তি উৎপাদনের সুবিধাগুলি হলো, প্রথম, বায়ুর কোনো অভাব নেই, এর জন্য এই শক্তির উৎসের ফুরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। দ্বিতীয়, একবার বায়ুকল বসালে দীর্ঘদিন চলবে, এতে জ্বালানি লাগে না বলে রক্ষণাবেক্ষণ ছাড়া অন্য কোনো খরচ নেই। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, যে সমস্ত জায়গায় দূর থেকে তার সংযোগ করে বিদ্যুৎ আনা সম্ভব নয় সেখানে বায়ুশক্তির উপর নির্ভর করা যেতে পারে। এবং 4 নম্বর বলা হচ্ছে, বায়ু বিদ্যুৎ উৎপাদনে কোনো রকম পরিবেশ দূষণ ঘটে না। এরপর 4.8 প্রশ্ন, প্রচলিত শক্তির উৎস বলতে কি বোঝো? কয়েকটি প্রচলিত শক্তির উৎস উল্লেখ করো। উত্তর হবে, তড়িৎ শক্তি বা তাপ শক্তি উৎপাদনের জন্য যেসব শক্তি উৎসের ব্যবহার সচরাচর ব্যাপকভাবে করা হয় সেগুলিকে প্রচলিত শক্তির উৎস বলে। উদাহরণ, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি হলো প্রচলিত শক্তির উৎস। এই ছিল ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্টের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্নের উত্তর সহ আলোচনা করেছি, যাতে তোমাদের সুবিধা হয়, তোমাদের পড়তে সুবিধা হয়। এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলি তোমাদের পরীক্ষাতেও আসতে চলেছে, কাজেই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।